তো ম্যাথটা খুবই সিম্পল। বলা হচ্ছে দুইজন বন্ধু পরস্পর 120 ডিগ্রি কোণে 25 মিটার ও 20 মিটার অতিক্রম করে হচ্ছে যে আম, আমরা এই জায়গায় কি করলাম, আমরা হচ্ছে যে ট্রাভেল করছি, ঠিক আছে। এখন বলা হচ্ছে যে এই যে 25 মিটার এবং 20 মিটার হচ্ছে যে 120 ডিগ্রি কোণে আছে, তাদের হচ্ছে যে ডিরেক্ট ডিস্টেন্স বের করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, এটা যে জিজ্ঞেস করা হয়েছে, এখন কিভাবে কি করবেন আপনাদের এই জায়গায় যখন ম্যাথ দেওয়া হয়েছে? আমি একটা কাজ করি, দাঁড়ান আমি একটু স্পিকারটা এটা অন করি। এবার ঠিক শোনা যাচ্ছে ঠিক মতো? Sorry, এইভাবেই রাখতে হবে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলছিলাম, সরি ফর দ্যাট। ওকে, তাহলে আমরা যেটা বলছিলাম ভাইয়া, যে আমাদের এখানে 120 ডিগ্রি হচ্ছে যে কোণ আছে। বলা হচ্ছে যে একজন ব্যক্তি এই বরাবর যাচ্ছে, আরেকজন এই বরাবর যাচ্ছে 120 ডিগ্রি কোণে। তো যখন এই কাজটা হইলো, আপনাদের জিজ্ঞেস করা হইলো যে ভাইয়া তাহলে তাদের ডিরেক্ট ডিস্টেন্স কত, অর্থাৎ তাদের এই ডিস্টেন্সটা বের করতে বলা হয়েছে। এখন আপনারা এই ম্যাথটা অবশ্যই আপনাদের ছোটকালে যেভাবে করতেন, যে আপনারা এখানে একটা পিথাগোরাস ড্র করবেন, ড্র করার পর আপনারা এই ভ্যালুটা বের করবেন, বের করার পর এটা বের করবেন, দেন আপনারা এটা বের করবেন। আমার মনে হয় আপনারা এইভাবেই করছেন। বাট ভেক্টর ফরম্যাটে এটা ইজিলি করা যায় কিভাবে। আপনাদের যখন বলা হচ্ছে এই দুইটা যদি ভেক্টর হয়, তাদের মধ্যে প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করলে আপনারা এই রেজাল্টেন্ট ভেক্টরটা পাবেন, রাইট? এখন আমরা চাচ্ছি ভাইয়া এই রেজাল্টেন্ট ভেক্টরটা না দেখে রাদার আমরা হচ্ছে যে এইটা নিয়ে কাজ করব। এখন এটা নিয়ে কাজ করতে গেলে কি করতে হবে? খুবই সিম্পল কাজ। তখন আমাদেরকে চিন্তা করতে হবে যে এই বরাবর একটা ভেক্টর আছে এবং এই বরাবর একটা ভেক্টর আছে, তাদের দুইজনের লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর বের করলে কিন্তু ঠিকই এই বরাবর একটা ভেক্টর পাওয়া যাবে, রাইট নাকি রং? রাইট। তাহলে আমরা এবার জিনিসটাকে উল্টা ভাবে চিন্তা করবো। আমরা এই দুইটা চিন্তা না করে রাদার এটার সাথে এটা চিন্তা করব। এবং মজার বিষয়, এখানে 120 ডিগ্রি কোণ ছিল, আমরা এটার পরিবর্তে এখন দেখো এই জায়গায় 60 ডিগ্রি কোণ অ্যাপ্লাই করবো। কেন? কারণ আমরা জানি যে কোনো প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের ক্ষেত্রে পরস্পর যে সন্নিহিত কোণগুলো আছে বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল গুলো আছে, তাদের যোগফল 180 ডিগ্রি। বাস, তাহলে এটা 120 ডিগ্রি হলে 60 ডিগ্রি। এখন তুমি জাস্ট কিছুই না, ধরবা যে এই বরাবর একটা ভেক্টর যাচ্ছে, এই বরাবর একটা ভেক্টর যাচ্ছে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ধরে তুমি সুন্দর মতো হচ্ছে যে সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল অ্যাপ্লাই করে দিবা, করলেই তোমার ম্যাথ শেষ। বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা আগাতে পারি। সবাই এখন আমাকে বলেন তো, কে এটা পেরেছে না পারেন নাই? সবাই পেরেছে? আচ্ছা, সবাই আই গেস পেরেছে। নাইস। এখন আসেন, আমাদের আরেকটা ম্যাথ বাকি ছিল, ওই ম্যাথটা আমরা করাই নাই, একটু এই ম্যাথটা হচ্ছে আপনারা তুলবেন। সবচেয়ে ভালো হয় যদি আপনারা হচ্ছে যে এটা ওই ম্যাথটার সাথে সাথেই তুলে নেন, অর্থাৎ হচ্ছে যে আপনাদের লেকচার ওয়ানের সাথে সাথে যদি কোনো একটা ফাঁকা জায়গা থাকে সেখানে যদি তুলে নেন তাহলে ভালো, বিকজ এটা লেকচার ওয়ান এর ম্যাথ, আসলে লেকচার টু এর ম্যাথ, লেকচার টু এর এটা ম্যাথ। লেকচার টু এর এই ম্যাথটার মধ্যে কি বলা হচ্ছে যে একটা পাখি, আই এম সরি যে এটা পাখির মতো দেখতে কোনোভাবেই না, এটা ব্যাং বা হচ্ছে একটা অ্যারোপ্লেনের মতো দেখতে হয়েছে, আর আপনাদের পরীক্ষায় এইভাবেই দিয়েছিল, সো ডোন্ট জাজ মি, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আমাদের একটা পাখি বা হচ্ছে যে একটা অ্যারোপ্লেন, যেটাই বলেন না কেন। বলা হচ্ছে যে এই পাখিটার এটা হচ্ছে একটা ডানা, এটা হচ্ছে আরেকটা ডানা। ডানা মানে হচ্ছে যে তার পাখা। সো সে যখন পাখা দিয়ে মানে পিছনের দিকে বাতাস ফ্লো করছে, তখন তার অপোজিট দিক বরাবর হচ্ছে যে সে একটা ভেক্টর ডিরেকশন পাচ্ছে, একটা ও এ ভেক্টর একটা ওবি ভেক্টর, এবং হচ্ছে যে এই দুটোরই ভ্যালু হচ্ছে 5 নিউটন। বলা হলো ওসি বরাবর প্রতিক্রিয়া বল কত, বা ফাইন্ড দ্য রিয়াকশন ফোর্স অ্যালং ওসি। এবং আরেকটা কোয়েশ্চেন বলা হচ্ছে যদি ও এ বরাবর 10 নিউটন হয় তবে পাখি কোন দিকে যাবে, এটা সিলেট বোর্ডের একটা কোয়েশ্চেন ছিল। এখন এই কোশ্চেন যখন প্রথমবার আসে সবাই অনেক ঘাবড়ে গেছে, বাট অ্যাকচুয়ালি কোশ্চেনটা খুবই সহজ। কি করা হয়েছে? বলা হয়েছে আমাদের যদি ও এ বরাবর সে 5 নিউটন বলে যায় এবং এই বরাবর 5 নিউটন বলে যায়, মাঝখানে অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে ওসি বরাবর প্রতিক্রিয়া বল কত? খুবই সিম্পল, আমার রিয়াকশন ফোর্স হবে কি, জাস্ট 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2 × 5 × 5 cos 60 ডিগ্রি। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কিভাবে জানলেন যে আমাদের এটার লব্ধি বা এটার রেজাল্টেন্টটা ওসি বরাবরই যাবে? খুবই সিম্পল রিজন, আমরা সবাই এটা পড়েছি না, দুটো ভেক্টর যদি পরস্পর সমান হয় তাহলে তাদের রেজাল্টেন্ট বা লব্ধি কোণ বরাবর যায়? কারো মনে আছে? দুটো ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের রেজাল্টেন্ট বা লব্ধি কোণ বরাবর যায়? মাঝ বরাবর।
এক্স্যাক্টলি, একদম মাঝ বরাবর। আমরা কিন্তু এটা প্রমাণও করেছিলাম, যদি আপনাদের মনে পড়ে, বলেছিলাম এই যে এই প্রমাণটা দিয়ে, মনে আছে? থিটা ইজ ইকুয়াল আলফা বাই টু, এটা কিন্তু প্রমাণও করেছিলাম আমরা। তো আমরা একদম মাঝ বরাবর হচ্ছে অ্যান্সারটা পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন বলা হইলো যদি ও এ বরাবর 10 নিউটন হয়, তবে পাখি কোন দিকে যাবে? তো আমরা ও এটাকে 10 নিউটন বানাই দিলাম। আচ্ছা, 10 নিউটন বানাইলে জাস্ট 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 × 5 × 10 cos 60 ডিগ্রি সব সেম। তারপরে থেটাটাও আমরা বের করে নিলাম। এখন থেটাটা কার সাথে বের করছি? মনে করো আমি বের করলাম থেটাটা হচ্ছে ওবি এর সাথে, কারণ তোমাকে তো উল্লেখ করে দিতে হবে যে কোন পাখার সাথে। তো যেহেতু তুমি জানো যে যার সাথে কোন সে সর্বদা কি সিঙ্গেল, তোমাদের এটা বলেছিলাম। তো যখন আমরা ট্যান থেটা বের করি, এটা মনে হয় তোমাদেরকে এই জায়গায় এই যে এখানে বলেছিলাম, ওই দিনের লেকচারে এই জিনিসটা বলা ছিল যে যার সাথে কোন সে সর্বদা সিঙ্গেল। কোথায় বলেছি, কোথায় বলেছি, কোথায় বলেছি? এই যে যার সাথে কোন সে সর্বদা সিঙ্গেল, এই কথাটা তোমাদেরকে বলে দিয়েছিলাম। যেহেতু বলে দিয়েছি, সেই জিনিসটা মূলত আমি এখানে রিপিট করেছি যে যার সাথে কোন সে সর্বদা সিঙ্গেল। তো কার সাথে কোন বের করছি? আমরা বের করছি হচ্ছে 10 নিউটনের সাথে, তাই না? তাহলে হচ্ছে যে আমাদের এখানে আসবে ওবি এর সাথে। আচ্ছা, ওবি তো হবে না, আমরা তো 10 নিউটনের সাথে বের করেছি না? আর ও 10 নিউটন ছিল হচ্ছে ও এর সাথে, তাহলে আমাদের হবে এটা ও এর সাথে। ঠিক আছে, তাহলে ও এর সাথে আমাদের 10 নিউটন, সরি যত আর কি থেটা আসবে সেইটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল, আর আর এর মান তো আমরা বের করতেই পারবো। বুঝতে পেরেছি? ম্যাথটা নিয়ে কারো কনফিউশন আছে? জাস্ট এটা বোর্ডের কোশ্চেন দেখে আরেকবার সলভ করে দিলাম। কারো কনফিউশন না থাকলে আমরা এগিয়ে যাব। এনিওয়ান হ্যাজ এনি কনফিউশন বাচ্চারা? ওকে, তাহলে আমরা আগায় গেলাম, হ্যাঁ। ওকে, লেকচার 3-তে আসেন। লেকচার 3-তে আমাদের হচ্ছে যে লাস্ট ক্লাসে আমরা সবাই উপাংশ করেছি। উপাংশ কি সবাই ক্লিয়ার হয়েছে? উপাংশের কনসেপ্টটা কঠিন এবং একটু পেঁচানো, এই জন্য আমি বারবার হচ্ছে বলেছি যে আপনারা না বুঝলে আমাকে যেন জানান। সবাই কি এটা পেরেছেন? বুঝতে পেরেছে সবাই? আচ্ছা, বুঝতে পেরেছেন আই গেস। বুঝতে পারলে এখন আমাদের এই জায়গায় আরেকটা হচ্ছে যে ম্যাথ আমাদেরকে বের করতে হবে। দেখেন কি বলা হয়েছে। বলা হচ্ছে এই জায়গায়, এখান থেকে হচ্ছে আপনাদের আর কি পরবর্তী লেকচারের অংশ, পি2 বরাবর লব্ধি উপাংশ নির্ণয় করো বা ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট অ্যালং পি2। কোশ্চেনটা লিখে ফেলেন। পি2 বরাবর লব্ধির উপাংশ নির্ণয় করো বা ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট অ্যালং পি2। আগের কোশ্চেনটাই, মানে আপনাদের গতকালকে যে কোশ্চেনটা করিয়েছি তার পরবর্তী অংশ। পি2 বরাবর লব্ধির উপাংশ নির্ণয় করো বা ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ রেজাল্টেন্ট অ্যালং পি2। আচ্ছা, এখন মানেটা কি? মানে হচ্ছে কিছুই না, আপনারা সবাই এতক্ষণ লব্ধি বের করেছেন যে এটা হচ্ছে আমাদের লব্ধি, রেজাল্টেন্ট। এখন বলা হয়েছে এই রেজাল্টেন্টের কতটুকু অংশ এই বরাবর যাবে, বা আমি বলতে পারি এই রেজাল্টের কতটুকু কন্ট্রিবিউশন এখান থেকে আসছে, ও আমাদেরকে কতটুকু কন্ট্রিবিউট করেছে। সেটা বের করার একটা টেকনিক আছে। কি টেকনিক? টেকনিকটা হচ্ছে, তুমি যদি কোয়াইট সিম্পলি আগের থেকে রেজাল্টেন্টটা জানতে পারো আর কত, তাহলে তুমি এই জায়গায় ওর সাথে যে অ্যাঙ্গেল আছে থেটা, সেটা দিয়ে আর কস থেটা বের করে ফেলতে পারো। আর কস থেটা বের করলেই আমরা যখন এই আর, আচ্ছা তোমাকে সহজে বুঝাই, মনে করো এটা একটা আর আসছে, তোমাকে বলছে এই বরাবর তার রূপাংশ বা কন্ট্রিবিউশন কত, তাহলে কি কি করবা? তুমি মনে করো এইটা আর এই বরাবর তুমি এই দুটাকে লম্বাংশে ভাগ করে দিচ্ছ বা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাগ করে দিচ্ছ। আর এটা যদি তোমার থেটা অ্যাঙ্গেল হয়, তাহলে এটা হবে আর কস থিটা। আর এর লম্ব বরাবর বা পারপেন্ডিকুলার বরাবর তোমার আসবে আর সাইন থিটা। তাহলে তুমি টেকনিক্যালি আর কস থিটা বের করলেই পি2 বরাবর তোমার কি তার উপাংশ বা কম্পোনেন্ট বের হয়ে গেল না? রাইট? তাহলে একটা প্রসেস, তাহলে প্রসেস 1 কি এই কোশ্চেনটাকে সলভ করার ক্ষেত্রে? প্রসেস 1, লব্ধি বা উপাংশ বের করো এবং যেই দিক বলেছে তার সাথে থেটা নির্ণয় করে আর কস থিটা বের করো। সরি, লব্ধি বের করো, আমি উপাংশ কেন বের করতে বলছি, লব্ধি বের করো। ফাইন্ড আউট
resultant and also theta with the direction. And find r cos theta along that direction. Clear? ওকে, এটা হচ্ছে প্রসেস 1। বাট খুব সিম্পলি লিখে রাখেন, ডোন্ট ডু দিস। ইটস লাইক আপনাকে শিখানো হইলো, তারপরে বলবো যে এটা কইরেন না। কারণ কি, এটা লেংদি প্রসেস, এটা করার জন্য আপনাকে পুরোটা সলভ করতে হবে। বাট there is a different process as well. আমি এত প্যারা না নিয়ে আরেকটা প্রসেস করতে পারি। সে প্রসেসটা কি? লেখেন প্রসেস 2। যেই ডিরেকশন বলেছে সেই ডিরেকশনে সবার উপাংশ যোগ করো। লিখেছেন সবাই? লিখে না? সবার ডান হয়েছে বাচ্চারা? আচ্ছা, এখন প্রসেস 1 তো সবাই বুঝে ফেলছেন, কারণ ওইটা তো আপনারা আগের ক্লাসে করেছেন, তার একটা ডেরিভেটিভ প্রসেস। বাট প্রসেস 2টা একটু ভালোভাবে বোঝা দরকার, যে আদৌ এটা আসলে কিভাবে বোঝায় বা এটা আসলে লজিক্যাল মিনিংটা। মনে করেন এটা P1, এই P1টাকে আমি এই বরাবর চিন্তা করছি। এটা P3, আমি P3টাকে এই বরাবর নিয়ে আসছি। এটা হচ্ছে P4, আমি P4টাকেও এই বরাবর নিয়ে আসছি। তাহলে আমি সবগুলো ভেক্টরকে এখন এই বরাবর এবং তার আরেকটা যে অপোজিট দিক আছে সেই বরাবর হচ্ছে আমি মনে করেন ডিভাইড করার চেষ্টা করছি। তাহলে আমি এই সবগুলোকে যদি যোগ করি, তাহলে আমি P2 বরাবর উপাংশ পাবো। একটু চিন্তা করো তো, P2 বরাবর তুমি যে উপাংশগুলো পাচ্ছ, সেটাই কি তোমার এই লব্ধি ভেক্টর আর কে যদি আবার ভাঙো, তাহলে এই P2 বরাবর আর এর উপাংশের সমান হবে না? লব্ধি বা রেজাল্টেন্ট ভেক্টর আর কে তুমি যদি ভাঙো, সেটারও P2 বরাবর যে উপাংশ বা কম্পোনেন্ট আসবে, সবগুলাকে P2 বরাবর তুমি যদি হচ্ছে তার কম্পোনেন্ট বা উপাংশ যোগ করো, তাহলে কি সেম রেজাল্টই তুমি পাবা না? তো টেকনিক্যালি তুমি, আরেকবার বলবেন? আচ্ছা আরেকবার বলি। মনে করো তুমি ফার্স্টে আর বের করছো, বের করে তুমি তাকে দুইটা উপাংশে ভাগ করছো, একটা P2 বরাবর, একটা P2 এর লম্ব বা পারপেন্ডিকুলার বরাবর। এবং তুমি এইটা না করে অপোজিট কাজটা করলা, যে তুমি P1, সরি, P1, P3, তারপরে P4 এবং P2, এই সবগুলোর হচ্ছে P2 বরাবর উপাংশ বা কম্পোনেন্ট নিলাম। তাহলে কি সেম কাজই হলো না? বিকজ সবগুলা যোগ করে তো তুমি কি দিন শেষে লব্ধির একটা কম্পোনেন্ট এই বরাবরই পাইতা।
সো আর বের করে পুরোটা করার থেকে তুমি কি ডিরেক্টলি এটা বের করা তোমার জন্য বেনিফিশিয়াল না? আমরা এই কাজটাই করছি, যে আমরা P2 বরাবর প্রত্যেকটা ভেক্টরের হচ্ছে উপাংশ বা কম্পোনেন্ট নিয়ে তাদেরকে যোগ করে দিছি। যোগ করলে তো আমরা P2 বরাবর উপাংশ পেয়ে যাবো, যেটা কিনা আসলে আমাদের আর cos থিটার সমান। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? তাহলে প্রসেস 2 এর নিচে এই অংশটুকু লিখে রাখেন, তাইলে আমাদের কাজ শেষ। একটা কাজ করি, আমি এগুলাকে একটু মানে উল্টাই দিই, তাহলে মনে হয় ভালো। একটা কাজ করি, এটাকে আমি আগে কাট করি, এটাকে নিচে দিয়ে দিই, এটাকে পেস্ট করে দিই। হ্যাঁ, এবার ঠিক আছে না? না, এবার তোমাদের স্লাইড দেখতে জিনিসটা মেক সেন্স করবে। বুঝতে পারছি বাচ্চারা? কারো কনফিউশন থাকলে আরেকবার বলেন। এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসার চান্স ভালো আছে। সো যদি না বুঝেন তাহলে কিন্তু পরীক্ষায় পস্তাবেন। দেখেন, দুই টাইপের কোশ্চেন। একটা হচ্ছে আপনাকে ডিরেক্ট লব্ধি ভেক্টর বের করতে বলবে, আরেকটা আপনাকে বলবে যে কোন একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর হচ্ছে যে লব্ধির উপাংশ বের করে। সো দুই টাইপের কোশ্চেন যেতে হবে, দুই টাইপের কোশ্চেনের জন্য কিন্তু এখন প্রিপেয়ার। ক্লিয়ার সবাই? আচ্ছা ভাইয়া, P2 বরাবর উপাংশ বের করার ক্ষেত্রে আমরা কেন আর cos থিটাই নিলাম, sin থিটা নিতে পারতাম না? নিতে পারতাম, বাট বাবা কেন আর cos থিটা নিলেন? এর কারণ হচ্ছে আমি যদি এইটা বরাবর থিটাটা জানি তাহলে আমার জন্য সোজা। এখন নাহলে তোমাকে যেটা করতে হবে, P2 এর লম্ব বরাবর তোমাকে একটা থিটা জানতে হবে। এর সাথে তুমি যদি থিটা জানো তাহলে তখন তুমি এইটার ভ্যালুটা আর সাইন থিটা দিয়ে বের করতে পারবে। এটা কি তোমার জন্য আরো প্যারা না? বারবার উল্টা পাল্টা ক্যালকুলেশন করা লাগবে। করা যাবে, আচ্ছা বাট পেইন তো। এর জন্য ডিরেক্টলি এটা আর cos থিটা বের করাটা সোজা। বুঝতে পারছি? আচ্ছা, ওকে, প্রশ্ন আই ভাইয়া তো এই পার্টটা থিটার মান আরেকবার দিয়ে দিবে বুঝালো। তাই না? এরকম প্রশ্ন করলে থিটার মান কি দিয়ে দিবে না? থিটার মান দিবে না। প্রশ্ন হচ্ছে যে থিটার মান দিবে না যদি তোমার মানে এই প্রসেস করছো ফার্স্ট প্রসেসে, তাহলে তুমি থিটাটা কিভাবে পাবো সেটা বুঝাই দিই। মনে করো তুমি এই জায়গায় আর বের করেছো না, আগের কোশ্চেনে আর বের করেছিলা, এবং আর এর সাথে এই থিটাটা কার বের হয়েছিল? P1 এর সাথে, মনে আছে? তো মনে করো P1 এর সাথে তুমি থিটা বের করছো। এখন P1 এর সাথে তোমার মনে করো থিটা আসছে টোটাল 40 ডিগ্রি। তাহলে P2 এর সাথে তোমার অ্যাঙ্গেলটা কত? 10 ডিগ্রি না? যেহেতু এইটা অলরেডি 30 ডিগ্রি। তুমি এইভাবে একটু হিসাব নিকাশ করে বের করতে পারবা। বুঝতে পারছো? এই জন্যই বলছি এটা খামাখা লেংদি প্রসেস। যদি তোমাকে এমন দেওয়া হয় যে 3 মার্কের কোয়েশ্চেনে এইটা আর 4 মার্কের কোয়েশ্চেনে তার পরের কোয়েশ্চেন, তাহলে তুমি এটা করতে পারো, বিকজ তখন তোমাকে এমনিও বাই ডিফল্ট এটা করেই নিতে হচ্ছে। বুঝতে পারলাম? Okay. হ্যাঁ, বলা তারপর জানি কি কোয়েশ্চেন ছিল কার? এই পার্টটা আরেকবার বুঝাই দিলে বেটার হয়। কোনটা, এইটা? নাকি হ্যাঁ হচ্ছে যে এই আচ্ছা, জাস্ট খুবই সিম্পলি তোমাকে জিনিসটা বুঝায়। মানে মনে করো এরকম যে আম, মনে করো তুমি বছরে 2বার চাঁদা উঠাও। 2বার কিভাবে চাঁদা উঠে? একবার ঈদ উল ফিতর, একবার ঈদ উল আজহায়। হ্যাঁ, তুমি হচ্ছে মানুষের কাছ থেকে সালামি নাও। তো তোমার যে সালামিটা হয়, তো এখানে হচ্ছে যে মনে করো তোমার যে P1 এগুলো এক একটা ভাই ব্রাদার, P1 P2 P3 P4 এর সবাই একটা ভাই ব্রাদার। তো তোমাকে জিজ্ঞেস করা হইলো যে টোটাল তোমার মানে এক বছরে 2 ঈদে তোমার টোটাল স্যালারি আসছে 5,000 টাকা। স্যালারি মানে হচ্ছে যে সালামি আসছে 5,000 টাকা। এই 5,000 টাকা হচ্ছে তোমার সালামি। ঈদ উল ফিতরে তুমি পাইছো 3,000 টাকা, আর ঈদ উল আজহায় পাইছো 2,000 টাকা। এভাবে তুমি একটা হিসাব করছো যে ভাই আমি 5,000 টাকা পাইছি, 5,000 টাকা আমি দুইটা ভাগে ভাগ করে দিছি, একটা হচ্ছে আমার 3,000 টাকা, একটা 2,000 টাকা। এখন আমি জিনিসটাকে অন্যভাবে যদি চিন্তা করি, যে আমার P1 P3 P4 আর P2 এটাই হচ্ছে আমার টাকার সোর্স। তাহলে আমার P1 দিয়েছে মনে করো ঈদ উল ফিতরে তোমাকে 500 টাকা, P3 দিয়েছে 500 টাকা, P4 দিয়েছে তোমাকে 1,000 টাকা, আর P2 হচ্ছে তোমাকে দিয়েছে 1,000 টাকা। তাহলে কি তোমার 3,000 টাকা হচ্ছে না সবকিছু যোগ টোগ করে? সেম না হিসাবটা? হিসাব তো সেম, রেজাল্ট তো সেম। আমরা জিনিসটাকে এইভাবেই চিন্তা করতেছি, যে আমরা এই বরাবর একটা রেজাল্টেন্ট বের করে তার উপাংশ না নিয়ে, রাদার যদি আমি P1 P3 P4 এবং P2 সবার এই P2 বরাবর উপাংশগুলোকে যোগ করে দিই, তাইলেও তো আমি আসলে লব্ধির উপাংশই পাবো, কারণ এরা সবাই মিলেই তো আমাকে ওই রেজাল্টেন্ট বা লব্ধিটা দিয়েছে। তাহলে এদের ইন্ডিভিজুয়াল উপাংশ বা কম্পোনেন্ট P2 বরাবর বের করলেই হয়ে গেল। বুঝতে পারছি? ক্লিয়ার হয়েছে? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, গুড। আমার মনে হয় আগে ঈদ উল আজহার উদাহরণটা দিলে আপনারা বুঝে ফেলছেন। ওকে, আসেন লন রোলার। তো লন রোলার জিনিসটা কি? এটা হচ্ছে একটা লন রোলার। দেখতে আপনারা কি জানেন লন রোলার দিয়ে কি করা হয়? কি করা হয় বলেন তো? রাস্তায় পিচ ছিল, ওগুলো সমান করা হয়।
কাইন্ড অফ লন রোলার দিয়ে পিচ সমান করা হয়, তারপর হচ্ছে যে তোমরা দেখবা ক্রিকেটের মাঠে লন রোলার ইউজ করা হয়, কারণ কি ওটা মাঠটাকে সমান করে। তো এখন প্রশ্ন হচ্ছে লন রোলার কি তুমি ঠেলবা নাকি টানবা, কোনটাতে তোমার সুবিধা হবে সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো আসো, প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমরা মনে করো টানতেছি, টানলে কি হবে? তো লন রোলার তুমি যদি টানো তাহলে এই বরাবর তোমার ফোর্স, এখন ফোর্সটাকে আমরা দুইটা উপাংশে ভাগ করবো, একটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা আর একটা এফ কস থিটা। এখন চিন্তা করে দেখো, যখন তুমি এফ কস থিটা সাইন থিটা বরাবর দুটো উপাংশ বা কম্পোনেন্টে ডিভাইড করছো, তোমার টোটাল ওয়েট এই নিচ বরাবর ডাব্লিউ, ডাব্লিউ কি এমজি, অর্থাৎ তোমার ওজন বা হচ্ছে যে তোমার ওয়েট। তো তোমার ওজনটার বিপরীত দিকে একটা ফোর্স আছে এফ সাইন থিটা, তাহলে কি তোমার ওজনটা কাটাকাটি হচ্ছে না, মাইনাস এফ সাইন থিটা হচ্ছে না, ডিরেকশন অপোজিট দেখে? তাহলে তোমার আপাত দৃষ্টিতে মনে হবে যে তোমার লন রোলারটা এখন একটু কম ভারী মনে হচ্ছে, তুমি ইজিলি টানতে পারবা, কারণ তোমার এই বরাবর যে ওয়েটটা আছে তার অপোজিট দিকে এফ সাইন থিটা হওয়ার কারণে তোমার টোটাল ওয়েটটা কমে যাচ্ছে। বুঝতে পারছি? তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় লন রোলার খেলা ভালো নাকি টানা ভালো, তুমি কি বলবা? পুল করাটা তোমার জন্য একটু বেটার, কিন্তু প্রশ্ন হচ্ছে ঠেললে কি হবে সেটাও জানা দরকার। তো আমি এখন এই বরাবর ফোর্স দিচ্ছি, ফোর্স দিলে দেখো আমরা তো জানি একটা ফোর্সকে আমি এই বরাবর আর কি ফোর্সটাকে টেনে নিয়ে আসতে পারি, তো আমি এই বরাবর ফোর্স দিলাম, আবার আমি এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, তাহলে এফ কস থিটা এই বরাবর, এফ সাইন থিটা এই বরাবর। এবার চিন্তা করেন ডাব্লিউ এবং এফ সাইন থিটা দুইটাই নিচে, তার মানে কি আপনার নিচের দিকে ফোর্স বেড়ে গেছে, তাহলে কি আপনার ফোর্স বেড়ে যাওয়া মানে কি ওজন বেড়ে গেল, তাহলে আপনার আপাত দৃষ্টিতে ওজন যদি বেড়ে যায় তাহলে আপনার জন্য কি খেলাটা কঠিন হয়ে যাবে না বাচ্চারা? তাহলে লন রোলার খেলা অপেক্ষা টানা কি হবে, সহজ হবে, বা ইটস ইজিয়ার টু পুল ইন প্লেস অফ পুশিং ইন কেস অফ লন রোলার। এটা অনুধাবনমূলক প্রশ্ন বা 2 মার্কের প্রশ্নে আসে। সবাই কি বুঝতে পেরেছে? ভাই পুশ করাটা একবার বোঝাবো? পুশটা আরেকবার বুঝাবো না পুলটা আরেকবার বুঝাবো? পুশটা। জি, আচ্ছা, পুশ। এই হচ্ছে আমাদের পুশ, এই বরাবর ফোর্স, হ্যাঁ, এই বরাবর এফ কস থিটা, এই বরাবর এফ সাইন থিটা, দুটো অংশে ভাগ করে নিচ্ছে। আমরা জানি যার সাথে কোণ মানে যার সাথে থিটা সে সর্বদা কস, তাহলে অপোজিটটা সাইন। তাহলে নিচে বরাবর আমাদের ডাব্লিউ এবং এফ সাইন থিটা দুটো ফোর্স আছে, দুইটা ফোর্স যোগ করলে আমাদের কি টোটাল ওয়েট বেড়ে যাওয়ার কথা না? তাই হয়েছে যে টোটাল ওয়েট আপাত দৃষ্টিতে বেড়ে গেছে। ক্লিয়ার হচ্ছে? জি। ওকে, ঠিক আছে, একটু তুলে ভাইয়া ফেলেন তাহলে তাহলে। পুল করার ক্ষেত্রে মাইনাস হলো কেন? কারণ না ডিরেকশন অপোজিট। তোমরা এটা নাম কি ট্রাই করবা, মনে করো তোমরা যদি স্বপ্ন বা আগোরাতে যাও, এখানে যে তোমাদের বড় বড় সুপার শপ গুলো থাকে, তোমাদের নাম কি জিনিসগুলো ক্যারি করার জন্য একটা ট্রলি দেয় না? ট্রলিটা তুমি পুশ করে দেখবা আর পুল করে দেখবা, দেখবা কোনটাতে তোমার জন্য টানতে সহজ হয়। দেখবা পুশ করলে তোমার আসলে হচ্ছে যে ট্রলিটা থেমে থেমে যাচ্ছে, আর পুল করলে তোমার জন্য ট্রলিটা ইজি হয়ে যাচ্ছে। কোনটার ক্ষেত্রে পুশ পুল করবা? ওই যে যেগুলাতে হচ্ছে যে তোমার উপরে হ্যান্ডেলে প্রেসার দিলে তারপরে হচ্ছে তোমার ইয়াটা যায়, চাকাটা সামনের দিকে যায়, একটা হ্যান্ডেল থাকে, দেখবো হ্যান্ডেলে হচ্ছে যে প্রেসার দিলে তারপরে চাকাটা হচ্ছে লুজ হয়, তারপরে তুমি সামনে ইজিলি নিতে পারবে। ট্রাই করে দেখবা, দেখবা আসলে এটা মিলে। বা এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টে দেখবা যে এরকম টাইপের জিনিসপত্র থাকে, যদিও সবাই পুশ করে বাট অ্যাকচুয়ালি পুল করাটা বেটার। ক্লিয়ার সবাই? আমরা আগাতে পারি? জি ভাইয়া। ওকে, ভেরি গুড, আসেন এগিয়ে যাই। এখন আসেন, আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, একটা লন রোলার টানা বা ঠেলার জন্য অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আমরা এত বল প্রয়োগ করছি, টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে, এটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেনটা সবাই একটু তুলে নেন তাড়াতাড়ি। সবাই একটু তুলে নেন তাড়াতাড়ি।
ওকে, সবাই তুলেছেন কোয়েশ্চেনটা? আসেন আপনাদেরকে হচ্ছে যে সহজে প্রশ্নের উত্তর বোঝাই। তো বলছে টানার সময় ওজন ঠেলা অপেক্ষা কত কম হবে, অর্থাৎ আপনি যখন টানছেন বা পুল করছেন তখন পুশের তুলনায় কতটুকু আপনার ওয়েট কম ফিল হবে। তো আমরা জানি পুশ করলে আমাদের ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা, পুল করলে ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাহলে এই জায়গায় আপনার কি আসতেছে দেখেন তো, ডাব্লিউ প্লাস এফ সাইন থিটা মাইনাস ডাব্লিউ মাইনাস এফ সাইন থিটা, যেটা আমরা পার্থক্য বের করছি, ডিফারেন্স। তাহলে কি টু এফ সাইন থিটা আসে, আমাদের অ্যান্সারটা জাস্ট এটা চলে আসবে। সোজা জিনিস। এখন এই প্রশ্নে ক্যাচ কোথায় দেওয়া হবে, অর্থাৎ এই প্রশ্নে আপনাকে কোথায় ঝামেলা করা হবে। দেখেন আপনাকে প্রশ্নের ক্যাচটা দেখাই দিই। ক্যাচ, ক্যাচ হচ্ছে, এটা তো লন রোলার। আপনি এতক্ষণ পর্যন্ত লন রোলারে যত ম্যাথ করেছেন বা যত কনসেপ্ট করেছেন, আপনাকে সামহাও প্রত্যেকবার এই বরাবর থেটা দেওয়া ছিল। আমরা এটাকে বলি হরাইজন্টাল বা অনুভূমিক, আর এটাকে বলি আমরা উল্লম্ব বা পারপেন্ডিকুলার। এখন প্রবলেম ইজ, আপনাকে থেটা এখানে দেওয়া আছে, যদি সামহাও থেটা এইটা দেওয়া থাকতো তখন এইটা হয়তো আপনার এফ কস থিটা প্রাইম, আর এইটা হয়তো আপনার এফ সাইন থিটা প্রাইম। সো প্রশ্নে যদি আপনাকে বলা হইতো যে থেটা প্রাইম পারপেন্ডিকুলারের সাথে, বা থেটাটা হচ্ছে পারপেন্ডিকুলার বা উল্লম্বের সাথে, তখন আপনার ফর্মুলা চেঞ্জ হয়ে যেত। তখন ফর্মুলা পুশের ক্ষেত্রে দাঁড়াতো ডাব্লিউ প্লাস এফ কস থেটা প্রাইম, এবং পুলের ক্ষেত্রে দাঁড়াতো ডাব্লিউ মাইনাস এফ কস থিটা প্রাইম। লজিক মানে টেকনিকটা বুঝতে পারছি? তো স্যার যদি চায় যে পরীক্ষা তোমার সাথে একটু গ্যাঞ্জাম করবে, তাহলে সে এরকম একটা কাহিনী করে দিতে পারে। তখন তুমি অবশ্যই প্রিপেয়ার থাকবা যে আচ্ছা ঠিক আছে, আমাকে কি অনুভূমিক বা হরাইজন্টালের সাথে থেটাটা বলছে, নাকি উল্লম্ব পারপেন্ডিকুলার সাথে থেটাটা বলছে। এখনো পর্যন্ত আমি কোনো জায়গায় ঝামেলাটা করতে দেখি নাই, বাট দিতে আর কতদিন, এই জন্য আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকাটা ভালো। ভাইয়া এই ক্যাচের অংশটা আরেকবার বুঝিয়ে দেবেন, মানে ক্যাচ হ্যাঁ থেকে শিওর। আচ্ছা শিওর, মনে করো ম্যাথটা তোমাকে দিছে কি, এইটার সাথে তুমি থেটা কোনটা জানো তাই না, এটার সাথে থেটা কোন হইলে এই বরাবর এফ কস থিটা, এই বরাবর এফ সাইন থিটা। কিন্তু এখন যদি তোমাকে বলা হয় যে না ভাই থেটাটা হচ্ছে এইটার সাথে, থেটা প্রাইম ধরলাম আমি, তাহলে তোমার এই বরাবর হবে এফ কস থেটা প্রাইম, আর এই বরাবর হবে এফ সাইন থেটা প্রাইম। বুঝতে পারছি? তাহলে কি ফর্মুলা চেঞ্জ হয়ে গেল না? তখন ডাব্লিউ মাইনাস এফ কস থেটা প্রাইম হয়ে গেল না? বুঝতে পারলাম? এটাই বলছি, যে জি তোমাকে ভাইয়া। উল্লম্বের সাথে নাকি অনুভূমিকের সাথে থেটাটা দিচ্ছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ তোমাকে তো পরীক্ষায় বলে দিবে না থেটা আর থেটা প্রাইম, বলবে অনুভূমিক আর উল্লম্ব, অর্থাৎ হরাইজন্টাল এবং পারপেন্ডিকুলার ডাইরেকশনের সাথে। ভাই যদি কিছু না বলা থাকে তাহলে কি হরাইজন্টালি ধরে নিব? হ্যাঁ, যদি কিছু বলা বলা থাকে তাহলে হরাইজন্টাল ধরে নিবা। ইন দ্যাট কেস আর কি টিচার অত খেয়াল করে নাই, বাট বলে দেওয়া উচিত, কিছু না বলে হরাইজন্টাল ধরে নিবা। ঠিক আছে, ওকে আমরা আগাই যাই। আবার কিছু কিছু মাতব্বর আছে তখন আবার বলে না দুইটা পেজ দেখাই দিয়েছে, কোনো দরকার নেই, একটা পেজ দেখাইলেই হলো। কারণ যদি কোয়েশ্চেন ইনকমপ্লিট থাকে, এটা টিচারের ফল্ট, স্টুডেন্টের ফল্ট না। যদিও তোমরা কলেজে তো এখন উঠতেছে, একটা কাজ করি দাঁড়াও। ওকে, যেটা বলছিলাম, চিত্রে করিম ও রহিম দুইজন হচ্ছে যে মাঝি স্থির পানিতে 500 কেজি ভরের একটি স্থির নৌকাকে দুই তীর থেকে দড়ি দিয়ে 30 ডিগ্রি কোণে হচ্ছে যে টানছে। নৌকাটি 5 মিনিটে তীরের সমান্তরালে এত পথ অতিক্রম করে, প্রত্যেকে কত বলে নৌকাটি টানে। আচ্ছা কোশ্চেনটা বুঝেন ভালো। আচ্ছা আগে কোশ্চেনটা তুলে নেন, এই পুরো কোশ্চেনটা তুলেন এবং এই ছবিটাও তুলবেন, ঠিক আছে? এটা তোলার পরে ভাইয়াকে একটু বললেন, তারপরে হচ্ছে ভাই কোশ্চেনটা সলভ করে দিব। এই কোশ্চেনটা প্রতিবার পরীক্ষায় কেউ না কেউ দিবেই, তো ভালো করে কোশ্চেন পড়ার চেষ্টা করেন।
সবাই তুলেছেন বাচ্চারা? তোলা হলে একটু ভাইকে বলবেন। আচ্ছা, আগে সবার তোলা শেষ, আসেন আপনাদের একটু ব্যাখ্যাটা বুঝাই দিই। সো প্রশ্নটা হচ্ছে, এখানে দুইজন আছে, তো তারা হচ্ছে যে দুই সাইড থেকে এই নৌকাটাকে এই বরাবর টানছে। তারা 30 ডিগ্রি কোণে টানছে। বলা হচ্ছে যে তারা 3.6 কিলোমিটার হচ্ছে যে নৌকাটা পথ অতিক্রম করবে, এবং 5 মিনিটের মধ্যে সেটা। তাহলে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কত বল দিচ্ছে? আসেন আপনাদের সহজে বুঝাই। রহিম এই বরাবর এফ বলে টানে, তাহলে এই বরাবর রহিমের বলের উপাংশ বা কম্পোনেন্ট কত? এফ কস 30 ডিগ্রি না বাচ্চারা? তাই আমি তাই দিলাম, এফ কস থেটা। করিমের ক্ষেত্রেও সেম, এফ কস থিটা। দুজন সমান বলে যেহেতু টানে। এখন নৌকাটা যখন এই বরাবর যাচ্ছে, তাহলে নৌকার উপরে একটা রেজাল্টেন্ট ফোর্স এফ যাচ্ছে। আমরা জানি এফ ইজিক্যাল টু এম এ, তাই না? তাহলে আমি দিলাম ডিরেক্টলি এফ ইজিক্যাল টু এম। সবাইকে এতটুকু বুঝতে পারছি? ওকে। এখন আমরা এর মান জানি না, কিন্তু নৌকাটার ভর জানি 500 কেজি। তো আমরা জানি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেখান থেকে আমরা এর ভ্যালু বের করতে পারি 2s/t স্কোয়ার, কারণ ইউ হচ্ছে আমাদের 0। তাহলে আমাদের এখানে 2f cos থিটা, আর এখানে এর পরিবর্তে আমরা 2s/t স্কোয়ারটা লিখে দিলাম। লেখার পরে ফাইনালি আমরা এখানে সব ক্যালকুলেশন করে এফ এর মানটা পেয়ে যাবো। এটা ইকুয়াল টু এম এ হলো কেন? ফোর্স ইজিক্যাল টু এম এ না, বল ইজিক্যাল টু ভর, ভর ইনটু ত্বরণ না, তাই লিখেছি। ভাই কস থিটাটা কিভাবে নিব? এই যে এইটা থেটা, তাহলে এটা যদি এফ হয় তাহলে এটা এফ কস থিটা। বুঝতে পারছি? হ্যাঁ, এফ কস থিটা তো দুইবার ছিল, তাহলে এম এ খালি একবার নেওয়া হলো কেন? না না, এম এ তো এটার উপর যে রেজাল্ট আছে, আমাকে বোঝায় এফ কস থিটা তুমি যখন দুইবার যোগ করছো, তার মানে কি তোমার এই বরাবর একটা ফোর্স পাওয়া যাবে না, রেজাল্টেন্ট ফোর্স, রাইট? ওই রেজাল্টেন্ট ফোর্সটাই তো এম এর সমান। এই দুইজন মিলে তো নৌকার উপরে একটা বল প্রয়োগ করছে, সেটার হচ্ছে মান এম এ। বুঝতে পারছি? মানে টোটালটা মিলে একটা ফোর্স হয়েছে, সেই ফোর্সটা হচ্ছে এম এর সমান। ওকে, বুঝতে পেরেছি। এগিয়ে যাই তাহলে বাচ্চারা, সবার এতটুকু টান। ইয়েস ভাইয়া। ওকে, নৌকার গুণ টান। ভাইয়া একটু আগের স্লাইডে যাওয়া যাবে, একটু তুলে নিন। হ্যাঁ, শিওর শিওর শিওর। হ্যাঁ, হয়েছে। জি ভাইয়া। ওকে, এতটুকু হয়েছে। নৌকার গুণ টানা। দেখো এখানে বলা হচ্ছে কোনটা বেটার, লম্বা দড়ি নাকি খাটো দড়ি। আচ্ছা, আগে আমি কোয়েশ্চেনটা বুঝাইনি, এবং এটাও পরীক্ষায় আসে। তো নৌকার গুণ টানার কনসেপ্টটা হচ্ছে, যখন নৌকা তীরে ভিড়ে মানে তীরের দিকে চলে আসে, তখন হাঁটু জল থাকা অবস্থায় মাঝি হচ্ছে যে পানিতে নামে, দেন সে দৌড়ায় হচ্ছে যে মানে ঘাটে চলে যায়। ঘাটে চলে যাওয়ার পরে সে সেখানে হচ্ছে যে তার একটা নৌকার এখানে একটা দড়ি বাঁধে। দড়ি বেঁধে সে হচ্ছে যে ঘাটের দিকে নিয়ে যে সে নৌকাটাকে টানতে থাকে। টেনে টেনে সে নৌকাটাকে তীরে ভিড়ায়। কারণ হচ্ছে যে যখন নিচে পানি থাকে না, তখন নৌকাটাকে তুমি হচ্ছে যে আগের মতো আর কি নৌকা তুমি বেয়ে বেয়ে আর কি আগাইতে পারবা না। তখন তোমাকে টেনে টেনে নৌকাটাকে আনাইতে মানে মানে হাত দিয়ে টেনে নৌকাটাকে তীরে আনতে হবে। তো তখন মাঝি হচ্ছে এইভাবে নৌকাটাকে টেনে আনে। তখন জিজ্ঞেস করা হচ্ছে, এই টানার ক্ষেত্রে লম্বা দড়ি ইউজ করা ভালো নাকি খাটো দড়ি ইউজ করা ভালো? লং অর শর্ট, কোনটা সে ইউজ করবে? আসেন সেটা হচ্ছে এখন আমি বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ব্যক্তি, এটা হচ্ছে আরেক ব্যক্তি। এটা থেটা 1, এটা থেটা 2। এখন আসেন কেস 1।
কেস ওয়ানে এটা হচ্ছে আমাদের ফোর্স, এটা হচ্ছে আমাদের এফ কস থিটা, এটা হচ্ছে আমাদের এফ সাইন থিটা। তাহলে এই জায়গায় এটা যদি থেটা ওয়ান অ্যাঙ্গেল হয়, তাহলে এখানে একটু ভালো করে একটা জিনিস খেয়াল করে দেখো। কেস ওয়ানে এটা থেটা ওয়ান, এটা কেস টু তে থেটা টু। তাহলে দেখো তো আমাদের নৌকাটাকে এই বরাবর আনতে সাহায্য করে কে? এফ কস থিটা নাকি এফ সাইন থিটা, বলো তো দেখি বাচ্চারা, কে সাহায্য করে? দুইটার লব্ধি। না, মোটেও না, যে কোনো একটা উপাংশ সাহায্য করে। ভাই এফ কস থিটা। হ্যাঁ, কস থিটা, কারণ কস থিটা এই বরাবর কাজ করতেছে আর তুমিও নৌকাটাকে এই বরাবর আনতে চাও। তাহলে আমাদেরকে নৌকাটাকে এই বরাবর আনতে সাহায্য করে এফ কস থিটা। তাহলে যদি নৌকাটাকে এই বরাবর এফ কস থিটাই ড্রাইভ করে, তাহলে আমাদের এফ কস থিটার মানটা যার বেশি হবে সেটা আমাদের জন্য সুবিধাজনক, কারণ এটাতে আমাদের টানতে ইজিয়ার হবে। রাইট নাকি রং? আচ্ছা, রাইট। সো দুই দিকে আমি এফ ফোর্স প্রোভাইড করছি। এখানে যখন নৌকাটা একটু লম্বা দড়িটা, তাহলে অফকোর্স আমার থেটা ওয়ানটা একটু ছোট হবে। দেখেন এই যে এই জায়গায় থেটা ওয়ানটা একটু ছোট। আর যখন দড়িটা হচ্ছে একটু শর্ট, তখন আমাদের কি থেটা টুটা হচ্ছে যে বড় হচ্ছে। তাহলে আমরা দেখলাম এই জায়গায় হচ্ছে এফ কস থেটা ওয়ান, এটা এফ কস থেটা টু। আমরা দুইটা ছবিও বুঝতে পারলাম, এটা লম্বা দড়ির ক্ষেত্রে, এটা খাটো দড়ির ক্ষেত্রে। এখন চিন্তা করো, থেটা ওয়ান থেটা টু এর মধ্যে বড় থেটা টু। তাহলে আমাকে বলো কস থেটা ওয়ান বড় নাকি কস থেটা টু বড়? কস থেটা ওয়ান বড়। কেন? বিকজ আমরা জানি কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। যত কসের ডিগ্রির মান বাড়তে থাকে তত ভ্যালু হচ্ছে কি থাকে? কমতে থাকে। বুঝতে পারছি? অপোজিট হয়। তাহলে যদি আমাদের থেটা ওয়ানটা থেটা টু এর থেকে ছোট হয়, তাহলে কস থেটা ওয়ান কস থেটা টু এর থেকে বড়। তাহলে অবশ্যই এফ কস থেটা ওয়ান, যেহেতু এফ এর মান দুইটার ক্ষেত্রে সমান, এফ কস থেটা ওয়ান এফ কস থেটা টু এর থেকে বড়। তাহলে এফ কস থেটা ওয়ানে যদি আমাদের ভ্যালুটা বেশি পাওয়া যায়, তাহলে লম্বা গুণ দিয়ে টানাটা বেটার। বুঝতে পেরেছি? এর জন্য আমরা অ্যান্সার দিব লম্বাটা বেটার। বুঝা গেল? ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট? পরীক্ষায় যদি আপনাকে কখনো প্রশ্ন দেওয়া হয়, তাহলে আপনি মূলত এই জিনিসগুলাই লিখবেন। তার সাথে জাস্ট একটু বাংলা কথা লিখে দিবেন যে দেখা যাচ্ছে লম্বা দড়ির জন্য আমরা হচ্ছে যে তীর বরাবর উপাংশ বেশি পাচ্ছি, এই কারণে আমরা বলতেই পারি যে এফ কস থিটা ওয়ান যেহেতু বেশি, তাই লম্বাটা দিয়ে টানা বেটার। জাস্ট এই বাংলা কথাগুলো অ্যাড করে দিবেন। বুঝা গেল? ভাইয়া কেস দুইটা আর একবার বুঝিয়ে দিবেন, মানে হ্যাঁ, sure. কেটে গেছিল। এটা এফ, এটাও এফ। এটা যদি থেটা ওয়ান হয় তাহলে এটা এফ কস থেটা ওয়ান, এটা হচ্ছে এফ সাইন থেটা ওয়ান। এটা এফ, এটা এফ কস থেটা টু, এটা এফ সাইন থেটা টু। হাউ ডাজ ইট ওয়ার্ক? যদি আমাদের দুই বরাবরই এফ থাকে বা ফোর্স থাকে, লম্বা দড়ির ক্ষেত্রে আমাদের এই বরাবর একটা ফোর্স যাচ্ছে, মানে দুইটাকে তো আমি উপাংশ বরাবর ভাঙতে পারছি, সেটা বুঝতে পারছি আগে, সেটা নিয়ে কারো কোনো ধরনের কনসেপ্টে প্রবলেম নাই। তো আমাদের এফ কস থেটা এই বরাবর যে উপাংশ সেটা বেশি হওয়া দরকার। এখন কোনটাতে বেশি আসতেছে? দেখা যাচ্ছে লম্বা দড়ির ক্ষেত্রে থেটা ওয়ানটা ছোট, খাটো দড়ির ক্ষেত্রে থেটা টুটা বড়। বুঝা গেছে? তাহলে কস যদি না হয়, কস কার বেশি হবে? কস থেটা ওয়ানের বেশি হবে, কারণ যত অ্যাঙ্গেল ছোট হবে কজ এর মান তত বড় হবে। আচ্ছা, তাহলে এফ কস থেটা ওয়ান এফ কস থেটা টু এর থেকে বেশি না কনসেপ্ট অনুযায়ী? এখন আমরা তো চাচ্ছিলাম যে এই বরাবর আমাদের ফোর্সটা বেশি হোক। তাহলে এফ কস থেটা যদি আমাদের এই বরাবর বেশি হয়, তাহলে লম্বাটা দিয়ে টানাটা সুবিধা না আমাদের জন্য? বুঝা গেছে এবার? জি ভাইয়া। ওকে, গুড। সবার যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আগাই। জি ভাইয়া। তাহলে এগিয়ে যায় বাচ্চা। আমাদের তাহলে এই কনসেপ্টের পড়াশোনা ডান, আমরা লেকচার ফোরে যাব। আর লেকচার ফোর হচ্ছে নদী নৌকার কনসেপ্ট, যেটা ওয়ান অফ দি কিউটেস্ট কনসেপ্ট বলতে পারেন। দেখেন, নদী নৌকা বা রিভার বোট। নদী নৌকা বা রিভার বোট। সবাই কি লিখেছেন রিভার বোট?
দেখেন একটু থিওরি, এখানে অনেক কিউট কিউট কিছু থিওরি আছে, এখন আমরা এই কিউট থিওরি গুলো একটু একটু করে বুঝবো। প্রথমত আমরা যে নদী নিয়ে আলোচনা করতেছি, এই নদী একটা হাইপোথেটিক্যাল নদী। আরেকটা জিনিস ভাইয়া, যে কয়টা নদী নৌকা রিলেটেড ম্যাথ করাবো, এর বাইরে নদী নৌকা রিলেটেড কোনো ম্যাথ আপনাদের পরীক্ষায় আসবে না আল্লাহর রহমতে। আমি এখানে সবগুলা ম্যাথ আলাদা করে রাখছি, এবং আজকের ক্লাস শেষে আপনারা অনেকগুলো প্র্যাকটিস ম্যাথ পাবেন, যে প্র্যাকটিস ম্যাথ গুলো আপনারা এসএসসি পরীক্ষায় আপনাদের যে রেজাল্ট আসবে তার সাথে কান্না করতে করতে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন, ঠিক আছে? ওকে, আপনাদের কি নেক্সট ক্লাস সোমবার না? আপনাদের রেজাল্ট কবে, সোমবার নাকি রবিবার? রবিবার ভাইয়া। রবিবার, তাহলে সোমবার দিন তো ক্লাস করবেন নাকি আবার কান্নাকাটির জন্য সোমবার দিন ক্লাস করতে পারবেন না? আমি একটু কনফিউজ, আগের থেকে বলে রাখেন, নাকি সোমবার ছুটি লাগবে? মঙ্গলবারে নিয়ে যান, ক্লাসটা সোমবারে বুঝি না নাই, করি আসলে। সোমবার করবা না? কান্নাকাটি করো সবাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কান্নাকাটি করো না, তোমাদের কাছে মোটিভেশন দিয়ে দিব, যে মোটিভেশনের কোনো মূল্য নাই। ঠিক আছে, অফকোর্স যদি তোমার রেজাল্ট খারাপ হয় তাহলে সেটা ইম্প্যাক্ট তোমার লাইফে পড়বে। এসব ভুংচুং যারা বলে যে রেজাল্টের কোনো ইম্প্যাক্ট নাই, আর পিস অফ পেপার ক্যান নট ডিটারমিন ইউর লাইফ, এগুলো যারা বলে দেখবা তাদের সবাই হচ্ছে যে নিজের এ প্লাস প্রাপ্ত মানুষজন। আর বেটা তুই নিজে এ প্লাস পেয়েছিস, তাহলে আরেকজনকে এ প্লাস পেতে মানা করস কেন? এসব ভুয়া কথাবার্তা। রেজাল্ট ডাজ ম্যাটার, বাট হোয়াট ম্যাটার্স মোর ইন লাইফ ইজ ইউর গ্রিড। মানে তুমি মানে বারবার হচ্ছে যে হেরে যাচ্ছ, তারপরেও তুমি যে হচ্ছে যে নিজেকে আঁকড়ে ধরে সামনে আগাইতে চাও, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ। সো হ্যাঁ, আ পিস অফ পেপার ডাজ ডিটারমাইন আ পার্ট অফ ইউর লাইফ, বাট লং রানে তুমি আসলে কিরকম করবে অ্যাজ আ হিউম্যান বিং, দ্যাট মানে ডিপেন্ডস মোর আপন হাউ ইউ পারফর্ম, আপন হাউ ইউ ক্রিয়েট ইউর মাইন্ডসেট, ঠিক আছে? আসেন আমরা আগাই, একটু থিওরি আগে দেখে নিই। একটা এমন নদীর কথা আমি চিন্তা করছি, যেই নদীটার স্রোত সবসময় একদিকে বাহিত হয়, একদিকেই যাচ্ছে, অর্থাৎ এটা আঁকা বাঁকা নদীর মতো না, এদিক সেদিক তার স্রোত যায় না। এই নদীটার প্রস্থ হচ্ছে ডি, এবং নদীটা সমান্তরাল, অর্থাৎ নদীটা আঁকা বাঁকা না, নদীটা একদম স্ট্রেট, দুই বরাবর দুইটা পার একদম স্ট্রেট। এখানে আমরা ধরে নিব যে যে সাঁতারু বা যে হচ্ছে যে অ্যাকচুয়ালি যে নৌকায় যাচ্ছে, সাঁতারু বা নৌকা, সে এই বরাবর রওনা দিয়েছে, তাহলে তার বেগ বা ভেলোসিটি হচ্ছে ভি, আর স্রোতের বেগ বা ভেলোসিটি হচ্ছে ইউ। তাহলে ইউ আর ভি এর মধ্যকার অ্যাঙ্গেল হচ্ছে আলফা অ্যাঙ্গেল। এখন চিন্তা করো, তুমি যেতে চাও এই বরাবর, স্রোত টানতেছে এই বরাবর, তাহলে তোমার লব্ধি, অর্থাৎ তুমি অ্যাকচুয়ালি যাবা কি এই বরাবর না? প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র অনুযায়ী, তাহলে তুমি অ্যাকচুয়ালি যাবা হচ্ছে এই বরাবর, যেটাকে আমরা বলবো রেজাল্টেন্ট বা লব্ধি বেগ। এবং এই রেজাল্টেন্ট এবং ইউ এর মধ্যকার অ্যাঙ্গেল হবে থেটা অ্যাঙ্গেল। ক্লিয়ার? ওকে, এতটুকু ক্লিয়ার। তাহলে আমরা এই ইনফরমেশন গুলো একটু লিখে রাখি। ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকা বা সাঁতারুর বেগ, অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল একটু বিটুইন। আরেকবার বুঝাই দিবা? হ্যাঁ শিওর। এটা হচ্ছে স্রোতের বেগ, এটা হচ্ছে তোমার নিজস্ব বেগ, মানে তুমি এই বরাবর সাঁতার কাটতে চাচ্ছ, বাট তুমি যত এই বরাবর সাঁতার কাটো, স্রোত তো এই বরাবর টানে, তাহলে সব মিলাই তুমি কি এই বরাবর লব্ধি পাবা। ক্লিয়ার? এটাই বুঝাই, স্যার কিছু না। স্রোতের বেগ, সাঁতারুর বেগ, অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড ইউ, ডি হচ্ছে বেগ বা প্রস্থ, আর হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি বেগ, থিটা হচ্ছে আর এবং ইউ এর মধ্যবর্তী কোণ। এই যে আর এবং যে আমাদের স্রোত আছে ইউ, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। ক্লিয়ার? সবার হয়েছে বাচ্চারা? এই অংশগুলো তুলেছেন? এগুলো একটু তুলে নেন, তারপর হচ্ছে আমরা 7টা ফর্মুলা শেষ করবো।
ছোট্ট বন্ধুরা হয়েছে, আমরা কি এগোতে পারি? জি আচ্ছা I ভাই। guess হয়েছে। এখন আসেন আমরা ফর্মুলা ডিরাইভেশনে যাব। ইম্পর্টেন্ট ফর্মুলা ডিরাইভেশন ভালো করে শিখবেন। প্রথম ফর্মুলা ডিরাইভেশন r is equal to root over u square plus v square plus 2uv cos alpha। বাচ্চারা এইটাকে আপনাকে বুঝায় বলতে হবে, এটা তো নর্মাল ট্রাইগোনোমেট্রিক ফর্ম, মানে সরি প্যারালেলোগ্রাম ল বা সামান্তরিক সূত্র। সবাইকে এতটুকু বুঝতে পারছি? ওকে, আসেন থেটা। এটাও তো আপনাদের অলরেডি প্যারালেলোগ্রাম ল বা হচ্ছে যে সামান্তরিক সূত্র থেকে আসছে, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? নাই। এই দুইটা ফর্মুলা নিয়ে কারো কনফিউশন নাই আমি জানি, কিন্তু কনফিউশন শুরু হবে এখান থেকে। লেখেন উল্লম্ব বরাবর বেগের উপাংশ, তাহলে এইটা হচ্ছে আমাদের আর। তাহলে আমাকে এই বরাবর মনে করেন যখন আমি নদীটা পার করছি, আমার নদী পার করার সময় দুইটা অ্যাক্সিস, একটা এক্স বরাবর আর একটা ওয়াই বরাবর, বা একটা স্রোতের দিক বরাবর আর একটা হচ্ছে কি পার বরাবর বলি আমরা, বা হচ্ছে যে একদম লম্ব বরাবর। তো এখন এই যে আমাদের আর আছে, এই আরটাকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে আর কস থিটা, আর সারা বলো তো এই বরাবর উপাংশটা কি হবে? এটা আর সাইন থিটা। হ্যাঁ গুড, আর সাইন থিটা। তাহলে একটা আর কস থিটা আর সাইন থিটা, বুঝতে পারছি? তাহলে আর সাইন থিটার কি উল্লম্ব বরাবর বা হরাইজন সরি পারপেন্ডিকুলার ডাইরেকশনে, আর আর কস থিটাটা কি অনুভূমিক বা হরাইজন্টাল ডিরেকশনে, বুঝতে পারছি? তাহলে আমার উল্লম্ব বরাবর বেগের উপাংশ আর সাইন থিটা। এখন চিন্তা করো আর সাইন থিটা বরাবর আমাকে কে কে যেতে সাহায্য করছে? এই যে ইউটা আছে, তাহলে ইউ এরও আমার কি ইউ সাইন 90 ডিগ্রি। ইউ এরও দুইটা উপাংশ, আমরা ওর উপাংশগুলো ভাগ করি, আমি এইভাবে উপাংশগুলোকে ভাগ করে দেখাই। এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর কস থিটা, এটা আর সাইন থিটা। এটা কোথা থেকে আসছে? এই বরাবর ছিল আমাদের ইউ, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ সাইন 0 ডিগ্রি, আর এটা হচ্ছে ইউ সাইন ইউ কস 0 ডিগ্রি, কারণ এই বরাবর আমাদের ইউ নিজেই ছিল। আরেকটা ছিল ভি, তাহলে ভি এর দুটো উপাংশ। মা তৌকিরের ওই জামাটা দিও, তৌকিরের জামাটা দিয়ে রেখো আমাকে। হ্যাঁ সমস্যা নাই, দুইটার দিকে যাও। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আলফা অ্যাঙ্গেল ছিল ওর সাথে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি ভি এর আমাদের হরাইজন্টাল বা অনুভূমিক উপাংশ হচ্ছে ভি কজ আলফা, আর উল্লম্ব বা পারপেন্ডিকুলার ডাইরেকশন হচ্ছে ভি সাইন আলফা। তাহলে দেখো আর সাইন থিটা হবে ইউ সাইন 0 ডিগ্রি, অর্থাৎ এই বরাবর একটা উপাংশ প্লাস ভি সাইন আলফা। সমস্যা আছে? নাই। এই দুইটার যোগফল হবে আর সাইন থিটার সমান। এখন আমরা জানি ইউ সাইন 0 ডিগ্রি মানে 0, অর্থাৎ আমাদের স্রোত কি? বা যে কারেন্ট আছে নদীর, সে আমাদের কখনো এই বরাবর যেতে সাহায্যই করে, লাইক কোনো ধরনের হেল্প করে না। তাহলে আর সাইন থিটা হচ্ছে ভি সাইন আলফার সমান। ক্লিয়ার এতটুকু? কনফিউশন আছে কারো কোনো? জি ভাই, আরেকবার একটু বলবেন ভাই। হ্যাঁ শিওর শিওর। আমরা সবগুলোকে ভাগ করছি, ভাগ করে দেখো। আচ্ছা আমি এটাকে একটু সরাই নিয়ে সেই পাশে। যেটা বলছিলাম, আমরা আর কে দুটো অংশে ভাগ করলাম, ইউ কে দুটো অংশে ভাগ করলাম, ভি কেও আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করলাম। এই বরাবর যারা আছে তারা সবাই কি উল্লম্ব না বা পারপেন্ডিকুলার ডাইরেকশনে? তাহলে এই দুইজন মিলে আমাদের আর সাইন থিটা দিচ্ছে। তাহলে তাই বলছে, আর কিছুই না, যে এই দুইজন মিলে আমাদেরকে আর সাইন থিটা দিচ্ছে। তাহলে আমাদের টোটাল উল্লম্ব বরাবর যে উপাংশ বা ভেলোসিটি, সেটা হবে কি এই দুইটার যোগফলের সমান। এখন ইউ তো অলওয়েজ এই বরাবর, তাহলে ইউ এর এই ইউ বরাবর এই বরাবর আসবে ইউ সাইন 0 ডিগ্রি। এখন ইউ সাইন 0 ডিগ্রি কত? 0 না? তাই লিখে দিছে। তাহলে এটা যদি 0 হয় তাহলে আর সাইন 0 হলো বি সাইন আলফা। তাহলে এখান থেকে একটা ইম্পর্টেন্ট কথা আপনারা লিখে রাখতে পারেন, উল্লম্ব বরাবর শুধুমাত্র নৌকা বা সাঁতারুর বেগ কাজ করে। লেখেন in the perpendicular direction only the swimmer or boat velocity is applicable। দেখেছেন এতটুকু?
ভাই ইংলিশটা কি? ইংলিশটা, in the perpendicular direction only swimmer or boat velocity is applicable. সবার ডান, আমরা আগাতে পারি। এগিয়ে যাই জি ভাই তাহলে। ডান। ওকে, গুড। আচ্ছা, এখন আসেন তাহলে অনুভূমিক বরাবর বেগের উপাংশ কি হবে। একটু আগে দেখতে পাচ্ছেন যে আর কস থিটা বরাবর আমাদেরকে সাহায্য করছে ইউ কস 0 ডিগ্রি আর ভি কস আলফা। তাহলে আমাদের ইউ কস 0 ডিগ্রি ভি কস আলফা যোগ করলে দেখেন আমাদের সুন্দর একটা মান পাওয়া যাচ্ছে। এতটুকু সুন্দর করে লিখে ফেলেন তাহলে। ভাই এটা কেমনে হলো? সিম্পল জিনিস, এই যে আর কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু ইউ কস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভি কস আলফা, মানে এই দুইটার যোগফল আর কস 0 ডিগ্রি আর কস থিটার সমান, সরি 0 ডিগ্রি থিটার সমান, তাই লিখেছি এখানে। ওকে। ঠিক আছে, আর ইউ কস 0 ডিগ্রি মানে ইউ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, উল্লম্ব বরাবর সাহায্য করছে শুধুমাত্র কে, সাঁতারু বা নৌকার বেগ। বাট অনুভূমিক বরাবর যেতে কে কে সাহায্য করছে, সাঁতারু বা নৌকার বেগ প্লাস হচ্ছে যে স্রোত, এখানে দুটো কম্পোনেন্টই সাহায্য করছে। মাথায় থাকবে? বুঝতে পারছি? এই কথাটা সবার মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে এই কথা? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, এটা যেন মনে থাকে। হ্যাঁ, এটা নিয়ে তো প্যারা করার কিছু নাই, ম্যাথ করতে করতে এটা এমনিও মাথায় সেট হয়ে যাবে। বাট এমনি জাস্ট হচ্ছে মাথায় একটু জাস্ট হিন্ট দিয়ে রাখি। এখন আসে, এবার হচ্ছে আসল জ্ঞানজাম শুরু হবে, সময় টি বের করা। আমরা টি বের করা শিখবো এখন। টি বের করার ক্ষেত্রে এখন একটু ক্যাচাল বাঁধবে। আমি এই জন্য এই টপিক গুলো সাধারণত আলাদাভাবে সেপারেট ভাবে পড়াইতে চাই, বাট কিছু করার নাই, একটু মাথা ঠান্ডা করে শেখার চেষ্টা করবো। আমাদের এটা হচ্ছে যে ডিস্টেন্স ডি, এটা হচ্ছে আমাদের ভি, মানে এস, ভি এবং টি। এখন আমরা তো যাচ্ছি এই বরাবর, তাই না? এই বরাবর যাচ্ছি। এখন আমরা এই বরাবর যখন যাচ্ছি, আমাদের টেকনিক্যালি তাহলে যদি বলা হয় যে আমি এই বরাবর একটা ডিস্টেন্স জানি ডি প্রাইম, আর হচ্ছে এই বরাবর আমাদের সময় লাগে হচ্ছে টি, তাহলে টিটা বের করবো। তাহলে আমরা যদি জানি এস ইজিক্যাল টু ভিটি, তাহলে এখানে কি ডি প্রাইম ইজিক্যাল টু আমাদের লব দিবে আর ইন্টু টি। তাহলে টি ইজিক্যাল টু লেখা যায় না ডি প্রাইম বাই আর, লেখা যায়? কোনো সমস্যা আছে? কারো সমস্যা নেই? এটাই তাহলে টেকনিক হওয়ার কথা। বাট দেখো আমাদের প্রশ্নে কিন্তু এই বরাবর ডি প্রাইমটা দেওয়া থাকে না, দেওয়া থাকে নৌকার প্রস্থ, সরি নদীর প্রস্থ ডি। তাহলে আমাদেরকে ডিরেক্ট ডিটা দেওয়া আছে, এই বরাবর কিন্তু ডিস্টেন্স আমাদেরকে দেওয়া না। তাহলে আমরা কি করতে পারি? আমরা এই জন্য এখন একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করব। ট্রিকটা কি? আমরা এই বরাবর যেহেতু ডিস্টেন্স দেওয়া, তাই আমরা এই বরাবর ডিস্টেন্সটা নিয়ে কাজ করব না। বিষয়টা এইভাবে চিন্তা করো যে তুমি যখন এই বরাবর যাচ্ছ, তোমার
বেগ হচ্ছে 5 মিটার/সেকেন্ড এবং তোমাকে দূরত্ব অতিক্রম করতে হবে 5 মিটার, তাহলে তোমার টি কত দাঁড়ায় কে বলতে পারবেন? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। এখন তুমি যখন এই বরাবর যাচ্ছ তোমার ভেলোসিটি বা বেগটা কমে যাচ্ছে, হয়ে যাচ্ছে 4 মিটার/সেকেন্ড। তোমার ডিস্টেন্সটাও কি কমে যাওয়ার কথা না 5 মিটারের তুলনায়? ধরে নাও কমে হ্যাঁ। যে 4 মিটার হইতো, তাহলে ইন দ্যাট কেস তোমার টি কত আসবে? এগেন 1 সেকেন্ড। তাহলে ইন বোথ কেসেস তোমার টাইমটা কি সেম আসতেছে না? তো তুমি যখন এই বরাবর হিসাব করছো তখন তোমার ভেলোসিটি এবং ডিস্টেন্সের যে রেশিও, তুমি যখন এই বরাবর হিসাব করবা তখন তোমার ভেলোসিটি বা বেগ এবং ডিস্টেন্স বা সরণের রেশিও সেম হবে, কারণ প্রপোর্শনালি বেগ এবং সরণ হচ্ছে যে কমে যায়। এই বরাবর যেটা থাকে প্রপোর্শনালি বা সমানুপাতিক হারে এখানে কি হয় সেটা কমে যায় বা সেটা রিডিউস করে। তাইলে আমি যদি সময় বের করতে চাই তাহলে এই বরাবর জিনিসগুলো বের করলেই হয়ে গেল, আমার এই বরাবর বের করার কোনো দরকার নাই। লজিক বুঝতে পারছি? ক্লিয়ার হচ্ছে লজিকটা? আমরা এই এবার জিনিসটা এখানে অ্যাপ্লাই করছি যে আমরা এস বের করছি এই বরাবর, তো এটা ডি। এই বরাবর ভি কত বের করেছিলাম আমরা মনে আছে? আর সাইন থেটা, তাহলে এই যে আর সাইন থেটা। এই বরাবর টি তো টি, তাহলে টি ইজ করে লেখা যায় কি এই যে ডি বাই আর সাইন থেটা। এখন আমরা একটু আগে বের করলাম যে আর সাইন থেটা ইজ ইকুয়াল টু কত, আপনাদের খাতা দেখে বলেন আর সাইন থেটা ইজ ইকুয়াল টু কত? ভি সাইন আলফা। মনে আছে? খাতার মধ্যে দেখেন লেখা আছে আর সাইন থেটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা। বাস, তাহলে এইটা হবে আমাদের টি এর ফর্মুলা। বুঝতে পেরেছি? কারো কনফিউশন আছে? না? তাহলে আমরা সময় বের করার প্রসেস জেনে ফেললাম। এখন আসলে আপনাদের বলা হইলো অনুভূমিক বা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ আপনাকে এই ডিস্টেন্সটা বের করতে হবে। মানে আপনি এইখানে যখন ছিলেন তখন রওনা দিয়েছেন, স্রোতের টানে আপনি আস্তে আস্তে এই বরাবর চলে গেছেন, তাহলে আপনি কি এতটুকু ডিস্টেন্স কভার করেছেন না? পার বরাবর বা স্রোত বরাবর, এই বরাবর নাম কি অনুভূমিক বরাবর। আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে এই বরাবর যে আপনি ডিস্টেন্স কভার করেছেন সেই ডিস্টেন্সটা কত, এটা আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে। তো ফর্মুলা কিভাবে আসবে? এস ইজ ইকুয়াল টু এগেন ভিটি। এবার এস এর জায়গায় এসি বসবে, ভি এর জায়গায় এবার কি বসবে? আর কস থিটা। আর এখানে কি টি এর জায়গায় টি, তাহলে আমরা লিখে ফেলি। গেল। তাহলে এখানে বলাই যায় যে এস ইজিক্যাল টু আর কস থিটার জায়গায় ইউ প্লাস ভি কস আলফা ইন্টু টি। আর টি এর ভ্যালু তো আমরা একটু আগে এই ফর্মুলা থেকে বের করে আনছি, তাহলে টি ইজিক্যাল টু ডি বাই ভি সাইন আলফা। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া ফর্মুলা দিকগুলো দেখে তো কঠিন মনে হচ্ছে, আমাকে কি ফর্মুলা মুখস্থ করতে হবে? না, আপনি ফর্মুলা গুলো ম্যাথ করার সময় ডিরাইভ করে করেই করবেন। আমি ভাইয়া যখন ম্যাথ গুলো সলভ করে দিব তখন আরো ক্লিয়ার হবে জিনিসগুলো, বাট আপাতত এতটুকু তুলে নেন। সবার ডান হলে বললেন। তোমাকে টাকা দিন এটা, ও দিচ্ছে। তোমাকে গতকালকে 5,000 টাকা দেওয়া হবে, এটা আজকে দিয়ে দিন। সবার ডান হয়েছে বাচ্চারা? ওকে, সবার এতটুকু ডান হয়েছে।
এখন আমরা চলে যাব হচ্ছে যে স্পেশাল কিছু কেস আলোচনা, এবং এই স্পেশাল কেসগুলো আলোচনা করার সময় বেশ কিছু ঝামেলা আছে। সো আপনারা প্রথম কোয়েশ্চেনটা লেখেন, কি বলা হয়েছে? টাইম টু কভার লিস্ট ডিস্টেন্স, বা ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে সময়। সবাই হিডিং দেন, ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে সময়। আচ্ছা, এটা আমি এখান থেকেই বুঝাই দিলাম, এই জায়গা থেকে বুঝাই তাহলে আরো ভালো বুঝবে। তো ন্যূনতম দূরত্ব অতিক্রম করতে যদি আমাকে সময় বের করতে হয়, খেয়াল করে দেখেন, এই হচ্ছে আমাদের আর। আচ্ছা, আমি মনে হয় এই পার্টটুকু আপনাদেরকে নেক্সট দিন পরে, আপনারা গোলায় ফেলবেন নাইলে আমি আপনাদের বরং কিছু ম্যাথ প্র্যাকটিস করাই দিই। লেখেন ম্যাথ নাম্বার 1 লেখেন, দেখি আপনাদের কতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1টা দেখেন। চিত্রে প্রবাহমান নদীটির প্রশস্ততা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে 1.5 কিলোমিটার, স্রোতের বেগ দেওয়া আছে আমাদেরকে 4 কিলোমিটার পার আওয়ার। রহমত মাঝি এ বি বরাবর নৌকা চালনা করে এসি বরাবর পৌঁছাইছেন। বলছে নৌকার বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নৌকার বেগও দেওয়া আছে। এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত? এডি বরাবর নৌকা চালিয়ে মাঝি কি বি বিন্দুতে পৌঁছাতে পারবে? আচ্ছা, অনেকগুলো কোয়েশ্চেন, আপনার আগে সুন্দর মতো কোয়েশ্চেনটা তুলে নেন, তুলে ভাইয়াকে বলেন, তারপর হচ্ছে যে আমি অ্যান্সারটাতে চলে যাচ্ছি। আমি ভিডিওটা একটু পজ করলাম, সো কেউ রেকর্ডিং দেখলে ভিডিওটা পজ করে আপনার কোয়েশ্চেনটা তুলে নিন। যেটা বলছিলাম যে আমাদের এখানে তাহলে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে, আমরা একটা একটা করে সলভ করি। প্রথম প্রশ্ন বলা হচ্ছে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তো আমাকে এই বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ আমাদেরকে ডিস্টেন্স চাওয়া হয়েছে। তো খুবই সোজা, এটা আসলে একদম ইজি একটা ম্যাথ, লুথা ম্যাথ। কারণ এই বরাবর আমি জানি 1.5 কিলোমিটার, এটা একটা ত্রিভুজ বা মানে ট্রায়াঙ্গেল আর কি। এখানে আমাদের হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা খুব ইজিলি হচ্ছে যে পিথাগোরাস দিয়ে বা হচ্ছে cos 60 ডিগ্রি নাকি কত সেটা দিয়ে বের করতে পারি। আমরা এটাই করছি। আমরা এখানে দেখিয়েছি যে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু এবি বাই এসি। তাহলে এসি এর ভ্যালু হচ্ছে যে আমাদের 1.5 বাই cos 60 ডিগ্রি তথা 3 কিলোমিটার। ক্লিয়ার? সোজা না জিনিসটা? কারো কি এটা নিয়ে কনফিউশন আছে? আচ্ছা, কারো এটা নিয়ে কোনো ধরনের কনফিউশন? ডান। পরেরটাতে আসেন, ম্যাথ নাম্বার 2 তে। ম্যাথ নাম্বার 2 তে আমাদেরকে বলা হচ্ছে অ্যাকচুয়াল কোশ্চেন যে এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি বিতে পৌঁছাতে পারবে কি। তো আমি এই বরাবর যাচ্ছি, আমাকে বের করতে হবে লব্ধিটা কি আমার এই বরাবর হবে কিনা। আরো সিম্পল ভাষায়, আমার লব্ধিটা কি আদৌ থেটার যে ভ্যালু সেটা কি 90 ডিগ্রি সমান হবে কিনা, এটা জিজ্ঞেস করা হচ্ছে। স্যার আমাকে টেকনিক্যালি কি করা উচিত? আমাকে tan থেটা ইজ ইকুয়াল টু আমরা জানি কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা। আমি তাহলে কি গিভেন ইনফরমেশন গুলো দিয়ে জাস্ট যদি থেটার ভ্যালু বের করি এবং সেটা যদি 90 ডিগ্রি সমান না হয় তাহলে বলবো যে পারবে না। আর যদি 90 ডিগ্রি সমান হয় তাহলে আমরা কি বলবো? পারবে। সিম্পল কাজ। তাহলে আমরা আগে ট্যান থেটা ভ্যালুটা বের করি। দেখো তাই করেছি। এই বরাবর ইউ, এই বরাবর ভি দেওয়া আছে, টোটাল মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 150 ডিগ্রি, এটাও দেওয়া আছে। কিভাবে? কারণ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে পুরোটা 150 ডিগ্রি। সুন্দর মতো আমি বসাই দিলাম, বসায় থেটার মান বের করলাম। এখন ভাই এই জায়গায় অবশ্যই কেয়ারফুল থাকবেন, আমি থেটাটা বের করছি এই অ্যাঙ্গেলের সাথে, তাহলে অবশ্যই যার সাথে কোণ সে সর্বদা সিঙ্গেল। তাহলে এখানে ইউ কিন্তু হবে এই জিনিসটা, এটা যেন সবাই মানে মাথায় রাখেন, ঠিক আছে? তাহলে 4 আর ভি এর ভ্যালু 3 বসাই দিলাম। দেখো ট্যান ইনভার্স চলে আসলো আমাদের এত, তাহলে সেখান থেকে আমাদের একটা অ্যান্সার আসবে এবং আমরা বলতে পারবো পারবে না। বুঝতে পেরেছি? আরেকবার একটু বুঝিয়ে দেবে ভাইয়া। হ্যাঁ, শিওর শিওর। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই বরাবর যদি যেতে হয়, তার মানে কি আমি তো রওনা দিছি এই বরাবর, তাহলে আমার লব্ধি বা আরটা হচ্ছে এই বরাবর হইতে হবে। তাহলে কি লব্ধি বা আরকে একদম সোজা পারপেন্ডিকুলার হতে হবে তথা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে হবে। রাইট নাকি রং? রাইট। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি যেতে হয় তাহলে আরেকবার এইটা। বলবেন? আচ্ছা, আরেকবার বলছে, আমাদের জিজ্ঞেস করেছে আমাকে সোজা লম্ব বরাবর যাবো কি। তাহলে আমি এই বরাবর রওনা দিয়েছি, তাহলে সোজা লম্ব বরাবর গেলে আমি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে যেতে হবে না? রাইট। আরো স্পেসিফিক্যালি বললে থেটার ভ্যালু 90 ডিগ্রি হইতে হবে। আমি বের করছি থেটার ভ্যালু কত হয়। যদি থেটার ভ্যালু 90 ডিগ্রির সমান হয় তাহলে আমি সোজা লম্ব বরাবর যাচ্ছি। আর যদি থেটার ভ্যালু 90 ডিগ্রির সমান না হয় তাহলে কি আমি সোজা লম্ব বরাবর যাচ্ছি না, তবে আমি এই দিকে অথবা এই দিকে চলে যাচ্ছি। আমি সেটাই বের করছি। কিভাবে বের করব? এটা ইউ, এটা ভি। তাহলে tan থেটা ইজ ইকুয়াল টু ভি সাইন আলফা বাই ইউ প্লাস ভি কজ আলফা। আমি এখানে ডেটা বসাই দিলাম। ভি এর মান আমরা জানি, এই বরাবর ভি এর মান কত? 3 কিলোমিটার পার আওয়ার বসাই দিছি। ইউ এর মান কত সেটা দেওয়া ছিল 1.5 কিলোমিটার, সরি ইউ কত দেওয়া ছিল?
ইউ দেওয়া নাই, ও ইউ দেওয়া ছিল 4 কিলোমিটার/আওয়ার। এই যেখানে দেওয়া আছে যে নৌকার নাম কি, এই যে স্রোতের বেগ যে 4 কিলোমিটার/আওয়ার, বসাই দিছি। বসাই দিয়ে থিটার একটা মান আসবে, যেই মানটা কখনোই 90 ডিগ্রি সমান হবে না। 90 ডিগ্রি সমান না হলে সে পারবে না। বুঝা গেছে? ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা? তো এই কোয়েশ্চেনে কি আর বের করতে হবে নাকি শুধু থিটা বের করলেই হবে? না না, সেটা বের করলেই হবে, আর বের করতে হবে না। বিকজ আমাকে জিজ্ঞেস করছে আমি কি ওই বি তে যেতে পারবো কিনা, মানে আমি 90 ডিগ্রি বরাবর যেতে পারবো কিনা, এটা হচ্ছে কোশ্চেন। ক্লিয়ার? ভাইয়া, এটার আনসার লেখার সময় কি মানে যুক্তি এটাই দেখাবো যে এটা 90 ডিগ্রি থেকে কম হওয়ার কারণে এটা পৌঁছাতে পারবে না? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, 90 ডিগ্রি কম না, 90 ডিগ্রি সমান না হয় না, এই কারণেই পারবে না। 90 ডিগ্রি থেকে বেশি হলেও পারতো না, বিকজ আমাকে এক্স্যাক্টলি এই পয়েন্টে পৌঁছাইতে হবে। বুঝতে পারছি? জি। ওকে, সবাই ক্লিয়ার? হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, সরি, কতদূর ছিলাম আমরা বাচ্চারা? ওকে, আমাদের এতটুকু তাহলে ডান। এতটুকু ডান হলে আমাদের আরো অনেকগুলো ম্যাথ আছে, সমস্যা নেই। আমরা আরেকটা ক্লাস নিয়ে হচ্ছে আমরা ঠান্ডা মাথায় জিনিসগুলোকে রিভিউ করব। আপনারা আপাতত হচ্ছে রেস্ট নেন। সামনে যেহেতু পরীক্ষা, সেটার ব্যাপারে হচ্ছে যে আপনারা একটু হচ্ছে যে আল্লাহ বিল্লাহ করেন। রেজাল্ট যেহেতু, আমরা ইনশাল্লাহ পরের ক্লাস থেকে আবার পরের অংশটুকু শুরু করবো। আমাদের নতুন ওখানে আরেকটা ক্লাস লাগবে, টেনশন করার কারণ নেই, আমরা ইভেন্চুয়ালি টাইম মতো জিনিসপত্র শেষ করতে পারবো। এই আর কি আমাদের মোটামুটি অবস্থা। আমি লেকচার 4 এর হচ্ছে স্লাইড গুলো দিয়ে রাখছি, আমি সবগুলো স্লাইড একবারে দিয়ে রাখছি লেকচার 4 এর। বাট আপনারা হচ্ছে যা যা পড়িয়েছে সেগুলো একটু রিভিউ করে নিন। কারো কি আজকের ক্লাস থেকে কোনো ধরনের কনফিউশন আছে?